নমস্কার, শান্তনু হাজরা বলছি। আজকে আরেক চেগুয়ে ভরার কথা বলবো। যুগে যুগে কমিউনিস্ট দার্শনিকরা পৃথিবীতে জন্ম নিয়েছেন এবং যত মেহনতি মানুষের, শ্রমিক, কৃষক, তাদের কথা, তাদের দুর্দশার কথা দেখেছেন, তাদের মুক্তির কথা বলেছেন। এনার নাম হচ্ছে গিয়ে রজনীপাম দত্ত। এই রজনীপাম দত্তর কথা আমরা জ্যোতি বসুর মুখে প্রায় শুনতাম। উনি বিভিন্ন বক্তৃতায় প্রসঙ্গক্রমে রজনীপাম দত্তের কথা বলতেন। আমরা জানতাম না ভদ্রলোককে। এই রজনীপাম দত্তের বাবার নাম ছিল উপেন্দ্র কৃষ্ণ দত্ত, দত্ত আর কি, ডিউটিটি। আর দাদুর নাম ছিল মাইকেল মধুসূদন দত্ত। এই বাংলার প্রাণ পুরুষ, বাংলা সাহিত্যের জনক এই মাইকেল মধুসূদন দত্ত, তার বংশধরেরা আজও আছে। তারা তাদের শিক্ষায় দীক্ষায় গরিমায় আজ উজ্জ্বল হয়ে আছে। এন মাইকেলের নাতি উপেন্দ্র কৃষ্ণ দত্তের ছেলে রজনীপাম দত্ত 1900 সালে উনি জন্মগ্রহণ করেন এবং মারা যান 1978 সালে। তো উনি আগাগোড়া লন্ডনেই থাকতেন। তার কারণ হচ্ছে ওনার বাবা প্রথম জীবনে লন্ডন চলে যান ডাক্তারি পড়তে এবং ডাক্তারি পড়ে ওখানেই থেকে যান। রজনীপাম দত্ত উনি অক্সফোর্ডে পড়াশুনো করেছেন। ফ্রম দ্য বিগিনিং অফ হিজ লাইফ যাকে বলে, পড়াশোনা শুরুতেই উনি অক্সফোর্ডে চলে যান এবং ওখান থেকে পড়াশোনা শুরু করেন। স্নাতকোত্তর সবই ওখান থেকে করেন। তারপরে উনি কমিউনিস্ট পার্টির সদস্য হন। তখনও পৃথিবীতে অনেক লেজেন্ড অফ কমিউনিস্ট পার্টি বেঁচে, উনি তাদের সংস্পর্শে আসেন এবং খুব ছটফট করতে থাকেন যে ভারতে আসার জন্য। ভারতে এসে দেখতে চাইতেন যে এখানে মানুষ কেমন আছে। 1946 সালে যখন ভারত ছাড়ো আন্দোলন, 42 সালে প্রচণ্ড উত্তাল হয়ে উঠল দেশ। ব্রিটিশ সরকার ঠিক করলো যেখান থেকে একটা পার্লামেন্ট প্রতিনিধিদের পাঠানো হবে ভারতে তাদের অবস্থা দেখার কথা। এবং বিশেষত ভারতে ইংরেজরা কীভাবে থাকবে, তখন তো সবই ইংরেজরা থাকতো এখানে এবং তারাই ছড়ি ঘোরাতো, তাদের উদ্দেশ্যেই পাঠানো হলো। তো সেই দলে ছিলেন রজনীপাম দত্ত 1946 সালে। তারপরে উনি সব দেখে গেলেন। উনি তখন একটা খবরের কাগজে লিখতেন, কমিউনিস্ট ভাবাদর্শে বিশ্বাসী, কমিউনিস্ট আদর্শে দীক্ষিত 8-10 জনকে দীক্ষা দিতেন। তো 1956 সালে উনি লেখেন ইন্ডিয়া টুডে। তারপরে লেনিন এবং লাইফ অফ ইন্ডিয়া এই বইগুলি উনিই লেখেন এবং সেখানে ছত্রে ছত্রে ভারতের শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের বিরুদ্ধে যে বেইমানি করেছে, ইনক্লুডিং মহাত্মা গান্ধী, সেইগুলোর কথা উনি বলেন। উনি বলেন ভারতবর্ষে উন্নত দেশ হওয়ার কথা, কিন্তু হলো না কেন? কারণ ব্রিটিশদের এই কুশাসন, শুধু লুট করার ধান্দা, লুট করে নিয়ে যাচ্ছে ভারত থেকে সব। সেই জন্যে, এবং ব্রিটিশদের শাসন ব্যবস্থা কিরকম ছিল, ব্রিটিশ রুল টু জমিদার। তখন ভারতবর্ষের জমিদাররা খেলা যেত হতো। এই জমিদাররা গরিব প্রজাদের সমস্ত ধন সম্পত্তি শোষণ করে নিয়ে ইংরেজদের হাতে তুলে দিত। তো তাদের সাথে একটা রিলেশনশিপ তৈরি হয়েছিল এই দুজনে মিলে। তখন দেশীয় পুঁজিবাদ যেটা বলছে ওরা, দেশীয় পুঁজিবাদের বিকাশ হয়নি, তারা কিছু করতে পারতো না। তা রজনীপাম দত্ত 46 সালে ভারতবর্ষে এসে দেখেন যে তখনও জমিদার তন্ত্র রয়েছে। এই জমিদাররা ব্রিটিশদের নানান রকমভাবে সাহায্য করেন এবং 1942 সালে যে ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল, এই আন্দোলনটার পিছনে এই যোদ্ধা জমিদাররা ছিল। আর একটু পিছিয়ে যান, 1846 সালে মিউটিনি যেটাকে বলছে, সিপাহী বিদ্রোহ। এই সিপাহী বিদ্রোহ হয়েছিল কারণ জমিদারদের অপশাসন থেকে বিরাট সমালোচনার ভয়ে গোটা বিশ্বব্যাপী ইংরেজরা
জমিদারদের কিছু শাসন করেছিল, সেই ক্ষোভে জমিদাররা ব্রিটিশদের বিরুদ্ধে মানুষকে খেপাতে লাগলো, এবং এই খেপানোর জন্যই হয়েছিল মিউটিনি বা সিপাহী বিদ্রোহ যেটাকে বলা হয়। পরবর্তী দিনে কংগ্রেস কিন্তু কিছুই করেনি। ভারতের মেহনতি মানুষের নেতৃত্ব উনি দেননি। মহাত্মা গান্ধী এসে বলেছিল যে আমি তোমাদের স্বাধীনতা দেবো, করেঙ্গে ইয়ে মরেঙ্গে, সব গ্যাস। ভারতের স্বাধীনতা যদি এনে থাকে সে হচ্ছে দেশীয় জমিদার, যোদ্ধা জমিদার এরা। কী করে না, উনি বলেছেন যে এরাই ছিল ব্রিটিশদের বিরোধী, কিন্তু এরা মানুষের ভালোর জন্য নয়, নিজেদের ভালোর জন্য। ওরা যখন দেখলো ব্রিটিশরা এই জমিদার তন্ত্রের বিরুদ্ধে লড়াই করছে, তারা দেশীয় পুঁজিবাদকে জন্ম দিচ্ছে, তখন তারা ব্রিটিশকে দাঁড়ানোর জন্য এই যোদ্ধা জমিদাররা এক হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে হলো। এবং এই সুযোগটাই কমিউনিস্টরা নিল, এবং এই ভূমি সংস্কার করতে কমিউনিস্টদের আরও 25টা বছর লেগেছিল। বাংলার ভূমি সংস্কার ও বলে লাভ নেই, প্রচুর পরিমাণে দেখা যায় ভূমি সংস্কার হয়েছিল বলে গরিব মানুষ খেতে পায় এখনো সেই 5,000, 10,000, 15,000 বিঘা জমি নিয়ে যে সমস্ত জমিদাররা রাজত্ব করতো তারা আজ নেই। রজনীকান্ত দত্তের হৃদয় ব্যাকুল হয়ে উঠেছিল, আর এই জমিদারদের জন্যই ভারতের বিপ্লবের আদর্শ প্রস্ফুটিত হয়েছিল, এবং মানুষ দেশকে ভালোবাসতে শিখেছিল। এবং তখন প্রায় বিদ্রোহ হতো, সাঁওতাল বিদ্রোহ থেকে যে বিদ্রোহগুলো হয়েছে, রাজাকাররাও এখানে অত্যাচার করতো, তার বিরুদ্ধেও বিদ্রোহ হয়েছে। এই সমস্ত বিদ্রোহ হচ্ছে ব্রিটিশ শাসনের কুফল, এবং নেতৃত্বে থাকতো কংগ্রেস নয়, গান্ধী নয়, দেশীয় যোদ্ধা জমিদাররা। তারা তাদের উদ্দেশ্যে এই সমস্ত আন্দোলনগুলোকে সাপোর্ট করতো, পয়সা দিত, এবং গরিব মানুষগুলোকে খেপাতো ব্রিটিশদের বিরুদ্ধে। এবং এর ভোগটা নিয়ে নেয় কংগ্রেস, আর সুফলটা নেয় কমিউনিস্টরা এই তাহলে ভূমি সংস্কারের আন্দোলনে হাত দেয়, এবং কিছুটা সফল। আর এর সুফল মানে ব্রিটিশরা চলে যাওয়াতে জওহরলাল প্রধানমন্ত্রী হন এবং ভোগ করতে শুরু করেন। এই ভারতবর্ষ ভোগ করেন নেহরু পরিবার, গান্ধী পরিবার। কারণ এই গান্ধী পরিবার, নেহরু পরিবারের নামে আজকে দেখুন ভারতবর্ষে 55,000 স্কুল, কলেজ, রাস্তার নাম, শহরের নাম, গ্রামের নাম। তা ভারতবর্ষে কি আর কোনো লোক ছিল না, আর কোনো প্রতিভা ছিল না, আর কোনো পরিবার ছিল না যারা ভারতের উন্নয়নে যাদের অবদান ছিল, ভারতের স্বাধীনতায় যাদের হাত ছিল? সবই গান্ধীদের নামে হয়েছে, সবই জওহরলাল নেহরু পরিবারের নামে হয়েছে। সেই শোষণ আজও চলছে, সেই নেহরু পরিবারের শাসন আজও চলছে। গান্ধী পরিবারের বেশিরভাগই চলে গেছে লন্ডনে, প্রচুর পয়সার অধিকারী ছিল, আর নেহরু পরিবারের খানিকটা রয়ে গেছে, তারা এখনো সেই জমিদারি শাসন ব্যবস্থা চালু রেখেছে। তো রজনীকান্ত দত্ত ছিল একজন সাংবাদিক, একজন লেখক, একজন ঐতিহাসিক। উনি ফ্যাসিবাদের বিরুদ্ধে যে আজীবন যে লড়াই করেছেন, সেই লড়াইয়ের কথা আর কেউ না হোক কৃতিরা মনে রেখেছে, শিক্ষিতরা মনে রেখেছে। ভারতবর্ষ উপকৃত হয়েছে। আজকে যারা ভারতবর্ষে ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই করে যে সমস্ত কমিউনিস্ট নেতারা এদেশে বিচরণ করেছে, সেই জ্যোতি বসু বা আরও অনেকের রাজনৈতিক মন্ত্রদাতা ছিলেন এই রজনীকান্ত দত্ত। উনি মারা গেলেন 78 সালে। তো আজও রজনীকান্ত দত্তর কথা মানুষ, ইন্টেলেকচুয়াল লোক ছত্রে বলে। নমস্কার।